आज অনলাইন ক্লাসের আলোচনার অধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা। তোমাদের দশম শ্রেণীর পাঠ্য এই আফ্রিকা কবিতা নিয়ে আজ আলোচনা হবে। আজকের আমি আলোচনা করব আফ্রিকা কবিতাটা কোন সময়ে কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, এই কবিতা রচনার মূলে কবির কোন ভাবনা বা উদ্দেশ্য কাজ করছে, আর এই কবিতা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব এবং সেই শিক্ষা আমাদের জীবনে কিভাবে, কোথায়, কতখানি আমরা প্রয়োগ করতে পারব, আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনের ক্ষেত্রে, আমাদের চলার পথে এই কবিতা থেকে অর্জিত শিক্ষা কতখানি গ্রহণযোগ্য, কতখানি প্রয়োগমূলক, সেটা নিয়েও আলোচনা করব। যাই হোক, কবিতার লাইন ধরে ব্যাখ্যা, কবিতার বিষয়বস্তু, কবিতার প্রেক্ষাপট, কবিতা কোন সময় রচনা, এই সমস্ত আলোচনা করার আগে আমি কবিতাটা একবার পড়ব, তোমরা মন দিয়ে শুনবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে বিষে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই আফ্রিকা কবিতা কোন সময় অর্থাৎ কত সালে রচনা করা হয়েছে? আফ্রিকা কবিতাটা রচনা করা হয়েছে 1937 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। 1937 খ্রিস্টাব্দ 8ই ফেব্রুয়ারিতে কবিতাটি রচিত। এই কবিতা পত্রপুট নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে, যদিও পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে এই কবিতা অন্তর্ভুক্ত হয়নি। পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে,
কিন্তু তার পরের বছর 1937 খ্রিস্টাব্দে এই পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। দ্বিতীয় সংস্করণে এই আফ্রিকা কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছিল, তাই আফ্রিকা কবিতা পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং এই পত্রপুট কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 1937 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা লিখে রাখবে আফ্রিকা কবিতার মূল গ্রন্থের নাম পত্রপুট, প্রকাশকাল 1937। তাহলে 1937 খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থ প্রকাশিত, 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি এই কবিতাটি রচিত বা রচনা করা হয়েছে। যদিও এই কবিতা শুধু পত্রপুট কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়নি, এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা এই কাব্য সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। যদিও সঞ্চয়িতা কাব্য সংকলন গ্রন্থ, তাই এই কবিতার মূল গ্রন্থ হিসেবে সঞ্চয়িতা না লিখে তোমরা পত্রপুট লিখলে বোধহয় ভালো হয়, তাই পত্রপুট মূল গ্রন্থের নাম হিসেবে লিখবে। পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা হলো এই আফ্রিকা কবিতা, মানে 16 নম্বর কবিতা হিসেবে স্থান লাভ করেছে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আদর্শ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রেরণা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে চলার পথে উৎসাহ, আমাদের স্বপনে শয়নে জাগরণে সারাক্ষণ প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথ একেবারে আবৃত হয়ে রয়েছে। রবীন্দ্রনাথ আমাদেরকে ঘিরে রয়েছেন। রবীন্দ্রনাথকে ছাড়া বাংলার সাহিত্য কখনো কল্পনাই করা যায় না। বাংলা সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই, বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হস্তক্ষেপে, রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে পরিপূর্ণতা পায়নি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায়, বাংলা সাহিত্যের প্রতিটি ধারায় রবীন্দ্রনাথ উজ্জ্বল হয়ে আছেন। তার বলিষ্ঠ পদচারণা ঘটেছে। নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা তথা কাব্য, পত্র সাহিত্য, বাংলা সাহিত্যের যতগুলি শাখা রয়েছে প্রাচীন থেকে নবীন, প্রায় প্রতিটি শাখাতেই রবীন্দ্রনাথ ঠাকুর সদর্পে তাঁর প্রতিভাকে বিকশিত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর সবার ঊর্ধ্বে কবি, কবি সার্বভৌম, তাঁর গদ্য রচনাতেও কাব্যের সুরমূর্ছনা বা ধ্বনি মূর্ছনা ছড়িয়ে রয়েছে, ধ্বনিত হয়ে রয়েছে। এই কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুর, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সবার প্রেরণা আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি মানবতাবাদী কবি। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অসাধারণ উপস্থাপনা আমাদের বাংলা সাহিত্যে তাঁর অপার উপহার। আফ্রিকা কবিতা, এই আফ্রিকা কবিতা এমন একটা বিশেষ সময়ের প্রেক্ষাপটে রচিত হয়েছে, যে সময়টা রীতিমতো তোলপাড়ের, আলোড়নের, অসহিষ্ণুতার, অত্যাচারের, শোষণের, কষ্টের, যন্ত্রণার। তোমরা দেখো যে 1937 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেন। তো 1937 খ্রিস্টাব্দ মানে ভারতবর্ষের রাজনীতিতে তখন একটা
প্রচণ্ড ঘূর্ণাবর্ত। ভারতবর্ষের রাজনীতিতে রীতিমতো আলোড়ন চলছে। 1937 খ্রিস্টাব্দ মানে আর মাত্র 10 বছর বাকি স্বাধীনতা আসতে। তাহলে 1937 খ্রিস্টাব্দ আর স্বাধীনতা 1947 খ্রিস্টাব্দ, মাত্র 10 বছরের ব্যবধান। তার মানে ভারতবর্ষের ঐতিহাসিক যে পরিস্থিতি রীতিমতো আলোড়িত, ভারতবর্ষের ঐতিহাসিক পরিস্থিতি রীতিমতো তোলপাড়। দেশের রাজনীতিতে তখন এক প্রচণ্ড ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 1937 খ্রিস্টাব্দ, অত্যাচারী, সুযোগ সন্ধানী, সাম্রাজ্যবাদী এই ঔপনিবেশিক ইংরেজ শক্তি আমাদের দেশের শাসক, শাসক তো নয় শোষক, শাসনের নামে যেভাবে নির্যাতন, অত্যাচার, শোষণ করে চলেছে, ভারতবাসী আর মুখ বুজে থাকেনি। সারা দেশ তখন প্রতিবাদে গর্জে উঠেছে। সারা দেশ তখন এই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মুখরিত হয়েছে, একজোট হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। ইংরেজদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। ইংরেজদের এদেশ থেকে পিছু হটতে বাধ্য। তার মানে দীর্ঘ প্রায় 200 বছরের অত্যাচার, অনাচার, নৈরাজ্য, অবহেলা, শোষণ, তারই পুঞ্জীভূত ক্ষোভ এই 1937-এর সময়কালে দেখা যাচ্ছিল। ভারতবর্ষের প্রায় প্রতিটি মানুষ তখন গর্জে উঠেছে ইংরেজদের বিরুদ্ধে, তার মানে অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর বিরুদ্ধে। আর কবি তো মানবতাবাদী কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম, ভালোবাসা, বিশ্ব সৌভ্রাতৃত্ববোধের পূজারী, তিনি মানবতাবাদের পূজারী। যুদ্ধ, রক্তপাত, ধ্বংস তার ঘোরতর বিরোধী তিনি। যে কবি মানুষকে মর্যাদা দেন, যে কবি মানবতাবাদকে মর্যাদা দেন, যে কবি প্রেমকে, ভালোবাসাকে, যে কবি ঐক্যকে, যে কবি মানুষকে সবার ঊর্ধ্বে গুরুত্ব দেন, সেই কবির কলম শুধুমাত্র এই দেশে সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদে গর্জে উঠবে তা নয়। সেই কবির কলম গর্জে উঠবে যেখানে, যখন যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে, এবং এটাই স্বাভাবিক। কারণ কবিদের সমাজের প্রতি, মানুষের প্রতি, সমাজ সভ্যতার প্রতি একটা অতিরিক্ত দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ববোধ রয়েছে, এবং সেই দায়িত্ববোধ বা দায়বদ্ধতা থেকে কবির অন্তরাত্মা ক্ষতবিক্ষত হয়েছে। কবির মন কেঁদে আকুল হয়েছে, ব্যথিত হয়েছে, যখন তিনি দেখেছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির আঘাত আফ্রিকার মতো সহজ সরল, শান্তিপ্রিয়, উদার, কৃষ্ণকায় মানুষগুলোর উপরে পড়েছে। আফ্রিকা, যে আফ্রিকা নিজের মতো করে তার নিজস্ব ভঙ্গিমায়, তার নিজস্ব জীবনধারায় সে ছিল স্বচ্ছন্দ, সে ছিল আনন্দিত, সে ছিল খুশিতে পরিপূর্ণ। অনেক কিছুর অভাব ছিল, বিশেষ করে আফ্রিকার অভাব দারিদ্র। আফ্রিকার মধ্যে ছিল আর্থিক অভাব, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যের অভাব ছিল, শিক্ষার অভাব ছিল। শিক্ষা বলতে তথাকথিত সভ্য জাতি যে শিক্ষাকে বুঝত, সেই শিক্ষার অভাব ছিল। কিন্তু এই আফ্রিকার মানুষদের মধ্যে সারল্য ছিল, সরলতা ছিল। আফ্রিকার মানুষদের মধ্যে আন্তরিকতা ছিল, আফ্রিকার মানুষদের মধ্যে উদারতা ছিল, আফ্রিকার মানুষের মধ্যে প্রেম ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল।
তাই সেই আফ্রিকার মানুষজন প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে, আন্তরিকতার বন্ধনে বাধা পড়ে নিজের মতো করে স্বাধীনভাবে জীবনধারাকে বেছে নিয়েছিল। সেদিক থেকে তারা সুখী, তারা আনন্দিত, সেদিক থেকে তারা খুশি। কিন্তু এই সভ্যতাগর্বী, যারা আধুনিক সভ্যতা নিয়ে গর্ব করে, সভ্যতাগর্বী, স্বার্থপর, সুযোগ সন্ধানী, এই সমস্ত সাম্রাজ্যবাদী ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির লোলুপ দৃষ্টি, মানে লোভী দৃষ্টি পড়েছিল সেই আফ্রিকার বুকে, যে আফ্রিকাকে তারা নিজেদের মতো করে ব্যবহার করেছিল। আফ্রিকার বুকে পা রেখে আফ্রিকাকে তছনছ করে দিয়েছিল। আফ্রিকার মানুষদেরকে বন্দি করে, আফ্রিকার মানুষদের ওপরে অত্যাচার করে, তাদের শোষণ করে, তাদের লুণ্ঠন করে নিজেদের সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। কবি মানবতাবাদী কবি, আর মানবতাবাদী কবি কখনোই তার সাহিত্যকে, তার শিল্পকে একটা নির্দিষ্ট কোনো প্রাদেশিকতার গণ্ডিতে আবদ্ধ রাখবেন না। নির্দিষ্ট কোনো প্রদেশের মধ্যে, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে, নির্দিষ্ট ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মধ্যে কখনো আবদ্ধ রাখবেন না। তার সাহিত্য এই সমস্ত ক্ষুদ্রতার ঊর্ধ্বে, এই সমস্ত সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে হয়ে উঠবে চিরন্তন, চিরকালীন, চিরশাশ্বত। তাই যখন আফ্রিকার বুকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পদচারণা এবং তাদের অকথ্য নির্যাতন বা অত্যাচার আফ্রিকার বুকে ঘটতে দেখেছেন, তখন কবি স্থির থাকতে পারেননি। তার কবিতার মধ্য দিয়ে তার অন্তরাত্মার প্রতিবাদী ভাষা বাণী রূপ পেয়েছে আফ্রিকা কবিতার মধ্য দিয়ে। এই আফ্রিকা কবিতা রচনার পেছনে একটা বিশেষ কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুজ কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক পরবর্তীকালের কবি, রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা সাহিত্যের কবি রবীন্দ্রনাথের অনুজ কবি, কবি অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী কবিকে, মানে তাঁর অগ্রজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিলেন যে আফ্রিকা কবিতা নিয়ে লিখতে, বা আফ্রিকাকে নিয়ে এমন কিছু একটা লিখতে, কারণ আফ্রিকা নিয়ে তার কোনো রচনা নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সমস্ত বিষয় নিয়ে রচনা রয়েছে, বিভিন্ন দেশ নিয়ে, বিভিন্ন মহাদেশ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে রচনা রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আফ্রিকাকে কেন্দ্র করে কোনো কবিতা বা কোনো রচনা নেই। তাই কবি অমিয় চক্রবর্তী অনুরোধ করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন আফ্রিকাকে নিয়ে কিছু লেখেন। আফ্রিকার বুকে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির পদার্পণ, তাদের অত্যাচার, তাদের শোষণ, নির্যাতন, এগুলো নিয়ে কিছু লেখেন। এবং তারপরেই কবি এই আফ্রিকা কবিতাটা লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে অমিয় চক্রবর্তী যখন অনুরোধ করেছিলেন আফ্রিকা কবিতা নিয়ে লেখার জন্য বা আফ্রিকাকে নিয়ে লেখার জন্য, তখন অমিয় চক্রবর্তী কিন্তু ইউরোপে ছিলেন। ইউরোপে থাকাকালীন তিনি ইউরোপিয়ানদের অত্যাচার, অন্যায়, অবিচার, শোষণ তিনি দেখেছেন এবং আফ্রিকা থেকে লুণ্ঠন করে নিয়ে আসা বিপুল সম্পদ কিভাবে তারা কাজে লাগাচ্ছে তাও তিনি দেখেছেন। আর আফ্রিকা থেকে বন্দি করে নিয়ে আসা সেই কৃষ্ণবর্ণ বা কৃষ্ণকায় মানুষগুলোকে কিভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি ওই এক একটা দেশ কাজে লাগাচ্ছে তাও তিনি প্রত্যক্ষ করেছিলেন, লক্ষ্য করেছিলেন। কবি অমিয় চক্রবর্তী কিছুতে স্থির থাকতে পারেননি, কারণ তখন তিনি ইউরোপে। আফ্রিকা কবিতার রচনার অনুরোধ রবীন্দ্রনাথ ঠাকুরকে করেছিলেন। সেই অমিয় চক্রবর্তী লিখছেন যে বিষম অত্যাচার করছে বর্বর সাম্রাজ্য লোভী
এই ইউরোপীয় দল ভীষণ অত্যাচার করছে। কাদের উপরে? না আফ্রিকার উপরে, আফ্রিকার অধিবাসীদের উপরে। এরা অর্থলুব্ধ ইউরোপীয় দল, এই অর্থলোভী ইউরোপীয় দল ভীষণ অত্যাচার করে চলেছে এই আফ্রিকার বুকে যারা বর্বর সাম্রাজ্যবাদী শক্তি। ইউরোপীয়রা যতগুলো যুদ্ধে তারা নিয়োজিত হয়েছিল, যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ইউরোপের প্রায় প্রত্যেকটা যুদ্ধে এই ইউরোপীয় শক্তিগুলি তাদের নিজের অধিকৃত অংশ থেকে, নিজের অধিকৃত অংশ বলতে আফ্রিকায় যে যে এলাকা তারা অধিকার করে রেখেছে। আর সেই সমস্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম ছিল, ব্রিটিশ ছিল মানে ব্রিটেন ছিল, পর্তুগিজ ছিল পর্তুগাল, ফ্রান্স ছিল, স্পেন ছিল। তো এই সমস্ত দেশের সাম্রাজ্যবাদী শক্তিগুলো আফ্রিকার বুকে যে যে অঞ্চল দখল করে রেখেছে সেই সমস্ত অঞ্চল থেকে, দখলীকৃত বা অধিকৃত অংশ থেকে কৃষ্ণবর্ণ মানুষগুলোকে বন্দি করে নিয়ে এসেছিল। এবং ইউরোপে যতগুলো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের প্রথম সারিতে এই আফ্রিকানদেরকে এগিয়ে দেওয়া হয়েছে, আর স্বাভাবিকভাবে আফ্রিকানরা যুদ্ধে মারা যাচ্ছিল। অমিয় চক্রবর্তী লিখছেন সেই আফ্রিকানদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। একজনও প্রায়, অধিকাংশ আফ্রিকানদের হাড় যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে। বেশিরভাগ আফ্রিকান কিন্তু ফিরে যেতে পারেনি ইউরোপ থেকে পুনরায় আফ্রিকায়। তাহলে এই রকম ঘটনা কবির অন্তরাত্মাকে নাড়া দেবে, এটাই স্বাভাবিক। এই সময় তোমরা খেয়াল করবে ইতিহাসের একটা নির্লজ্জ, একটা কদর্য অধ্যায় রয়েছে, একটা কলঙ্কিত অধ্যায় রয়েছে। এই সময় ইটালির মুসোলিনি আবিসিনি আক্রমণ করেছে। মানে ইটালির যে শাসক, ফ্যাসিস্ট শাসক বেনিতো মুসোলিনির নেতৃত্বে আফ্রিকার আবিসিনিয়া আক্রান্ত হয়েছে। আর আবিসিনিয়া হচ্ছে আফ্রিকার মধ্যে, আবিসিনিয়া আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত একটা দেশ, যে দেশের অধিবাসীরা কৃষ্ণবর্ণ। আফ্রিকার মানুষেরা তো কালো বর্ণ বা কৃষ্ণবর্ণের, তো সেই কৃষ্ণবর্ণ মানুষ তারা কিন্তু যথেষ্ট কষ্ট সহিষ্ণু, যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট কর্মঠ এবং তারা বাধ্য বা অনুগত। এই আবিসিনিয়ার অধিবাসীদেরকে এই ইতালির মুসোলিনির শাসক তারা নিজেদের আখের গোছানোর বা স্বার্থসিদ্ধির কাজে লাগিয়েছে এবং এই আবিসিনিয়া থেকে বহু মানুষকে বন্দি করে দাসে পরিণত করে সারা দেশ, সারা পৃথিবীময় তারা রীতিমতো রপ্তানি করেছে। তখন এই কৃতদাস প্রথা ছিল, সেই কৃতদাস প্রথা আফ্রিকার বুকে ইউরোপীয়দের আগমনের পরে আরও ত্বরান্বিত হয়েছে। সেই কৃতদাস প্রথাকে তারা আরও উস্কে দিয়েছে, আরও প্রকট করেছে। আমরা সাধারণ মানুষ, আমরা তো শান্তিতে বাঁচতে চাই, আমরা প্রত্যেককে শান্তিতে দেখতে চাই। সবাই শান্তিতে বসবাস করুক, সবাই ভালোভাবে বসবাস করুক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমাদের কামনা, এটাই আমরা কামনা করি, এটাই আমাদের কাম্য। তাই শুধুমাত্র এ দেশের বুকে অত্যাচার হচ্ছে তা দেখেই যে আমরা কষ্ট পাবো, তা দেখেই যে আমরা বিষণ্ণ হব, আমরা যন্ত্রণায় কাতর হব, তা নয়। আমরা সাধারণ মানুষ, সবাইকে আমরা যেহেতু সুখে থাকতে দেখতে চাই, ভালো থাকতে দেখতে চাই, তাই এ দেশের সাথে সাথে অন্য দেশের মানুষও যখন আক্রান্ত হয়, অন্য দেশের মানুষও যখন অত্যাচারিত হয়, ক্ষতবিক্ষত হয়, অন্য দেশের মানবতাকে যখন পিষ্ট করা হয়, পদদলিত করা হয়, তখন কবির সাথে সাথে আমরাও কষ্ট পাই, আমাদের মনও কেঁদে ওঠে, কারণ আমরাও ভুক্তভোগী। 1937 খ্রিস্টাব্দে তখন ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদী ইংরেজদের দ্বারা আমরাও কিন্তু অত্যাচারিত, আমরাও কিন্তু শোষিত, আমরা লাঞ্ছিত, আমরাও কিন্তু দিনের পর দিন মার খেয়েছি। তাই অত্যাচারটা কাকে বলে, অত্যাচারের যন্ত্রণাটা কি, শোষণের
লাঞ্ছনার, নির্যাতনের, অবহেলার কষ্ট কতখানি ভারতবাসীর বুকের মধ্যে তখন ধরা রয়েছে। তাই আফ্রিকার উপরে যখন আঘাত হয়, আফ্রিকার বুকে যখন অত্যাচার হয়, আফ্রিকার বুকটাকে যখন রক্তাক্ত করা হয়, ক্ষতবিক্ষত করা হয়, তখন কবির সাথে সাথে আমরাও ব্যথিত হই, আমাদেরও চোখে জল আসে, আমাদেরও অন্তরাত্মা ক্ষতবিক্ষত হয়। তাই এই কবিতা শুধুমাত্র আফ্রিকার বুকে আগত ইউরোপিয়ানদের দ্বারা আফ্রিকার মানুষদের অত্যাচারের কষ্টকে যেন তুলে ধরে না, আফ্রিকা তো একটা প্রতিনিধি স্থানীয় হয়ে উঠেছে। আফ্রিকা কবিতা হয়ে উঠেছে রক্তাক্ত, নির্লজ্জ এক অত্যাচারের কলঙ্কিত অধ্যায়, যে অধ্যায় আমরাও দেখেছি, যে অধ্যায় সারা বিশ্ব দেখেছে, যে অধ্যায় প্রায় প্রতিটা মানুষ দেখেছে। তাই যে সময় লেখা হয়েছে আফ্রিকা কবিতা, সেই সময় সাম্রাজ্যবাদী শক্তির প্রভাব ছিল, সক্রিয়তা ছিল। তার মানে এই নয় যে আফ্রিকা কবিতা যখন লেখা হয়েছে তার কয়েক বছর পর আফ্রিকা থেকে সাম্রাজ্যবাদী শক্তি চলে গেলেও, আফ্রিকা স্বাধীনতা লাভ করলেও আজও কিন্তু সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলির প্রভাব বিশ্বময় লক্ষ্য করা যাচ্ছে। আজও সেই সাম্রাজ্যবাদী শক্তি তাদের লোভ, তাদের লালসা চরিতার্থ করার জন্য তাদের ক্ষমতা, তাদের কর্তৃত্বটাকে ধরে রাখার জন্য ভয়ঙ্করভাবে আঘাত হানছে। বিশ্বময় আমরা এমন অসহিষ্ণু পরিবেশ বা পরিস্থিতিও দেখতে পাচ্ছি। এবং যদি আমরা বিশ্বময় এই পরিবেশ পরিস্থিতিটাকে কোনোভাবে অদেখা করে থাকি, তাহলে যদি আমরা নিজেদের দেশের কথা ভাবি, নিজেদের এলাকার কথা ভাবি, সেখানেও আমরা দেখব কিছু মানুষের দাপট, কিছু মানুষের অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, কিছু মানুষের মানুষকে পদানত করে তাদের উপরে আধিপত্য বা কর্তৃত্ব বিস্তার করার প্রয়াস, লোভ, ঘৃণ্য মনোবৃত্তি, শোষণ করে, অত্যাচার করে, বঞ্চিত করে, তাদের থেকে লুটপাট করে যেসব অর্থ, সেই অর্থ নিয়ে তারা নিজেদের পকেট ভরানোর কাজে ব্যবহার করছে। তার মানে আফ্রিকা কবিতাটা পড়ে শুধু কিন্তু আমরা ওই সময়কালটাকে জানবো তা নয়। আফ্রিকা কবিতাটা পড়ে শুধুমাত্র ইউরোপিয়ানদের অত্যাচার আর আফ্রিকার অত্যাচারিত হওয়ার কথা জানবো তা নয়। অত্যাচার আগে যেমন ছিল, অত্যাচার কিন্তু আজও আমরা লক্ষ্য করছি। তাই এই কবিতা থেকে অর্জিত শিক্ষা যা আমাদের জীবনে, এটা প্রয়োগমূলক। আমরা এখান থেকে যে শিক্ষাটা নিচ্ছি, যে শিক্ষাটা নেব, সেই শিক্ষা কিন্তু আমাদের জীবনে প্রয়োগ করব, আমাদের সমাজের ক্ষেত্রে প্রয়োগ করব। তাই যেখানে যত অত্যাচার, অন্যায়, অবিচার, সেই অত্যাচার, অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমাদের ভাষা হবে প্রতিবাদের। এবং সেই ভাষা শুধু যে মুখের ভাষা তা নয়, সেই ভাষা সাহিত্যের ভাষাও হতে পারে। সাহিত্যও কিন্তু মাধ্যম। সাহিত্যের মাধ্যমে আমরা প্রতিবাদে সোচ্চার হব, আমরা প্রতিবাদে সোচ্চার হব যেখানে যত মাধ্যম আছে তাকে হাতিয়ার করে। আর সর্বোপরি, সবার উপরে আমাদের প্রতিবাদের ভাষা হবে আমাদের কণ্ঠ। আর এই কণ্ঠকে কেউ কখনো রোধ করতে পারবে না। আর যেদিন কণ্ঠ রোধ করে ফেলবে, সেদিন কিন্তু সমাজ সভ্যতার মৃত্যু, মানবতার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই প্রতিবাদের কণ্ঠকে, প্রতিবাদের ভাষাকে ছড়িয়ে দাও, উচ্চকিত করে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই আফ্রিকা কবিতা যে সময় রচিত হচ্ছে, সেই সময়টা হচ্ছে 1937। তার মানে বিংশ শতাব্দী। বিংশ শতাব্দীতে কবিতাটা রচিত, কিন্তু আফ্রিকার বুকে তারও বহু বছর আগে থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের উপনিবেশ গড়ে উঠেছে।
যদিও আফ্রিকার বুকে ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত বা পূর্ব পর্যন্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের আগমন ঘটেনি। তার মানে বুঝতে হবে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি এই আফ্রিকার বুকে পদচারণা ঘটাতে পারেনি। তার কারণও যেমন আফ্রিকার প্রতিকূলতা, তেমনি আরেকটা কারণ এই লোভী, সুযোগ সন্ধানী, স্বার্থপর সাম্রাজ্যবাদী শাসকেরা টের পাননি যে আফ্রিকার মতো একটা মহাদেশের মধ্যে বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে। আর যারা লোভী হয়, যারা ক্ষমতাবান হয়, যাদের একমাত্র লক্ষ্য সম্পদকে কুক্ষিগত করা, যাদের একমাত্র লক্ষ্য মানুষের উপরে আধিপত্য বিস্তার করা, মানুষকে পদানত করে তাদের উপরে কর্তৃত্ব করা, যত প্রতিকূলতা, যত বাধা আসুক না কেন, সেই বাধা বা প্রতিকূলতাকে সরানোর জন্য ওই সাম্রাজ্যবাদীরা তারা আপ্রাণ চেষ্টা করে, তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই আফ্রিকার বুকে যে বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে, বিপুল সম্পদ রয়েছে, তো সেই সম্পদের কথা তখনও পর্যন্ত ইউরোপীয় সভ্য সমাজ জানত না। তার মানে ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত সেই অর্থে তারা সন্ধান পায়নি, ইউরোপীয়রা সন্ধান পায়নি যে আফ্রিকার মতো একটা দেশের মধ্যে বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে। যদি সন্ধান পেত তারা কিন্তু চেষ্টা করত আফ্রিকায় পৌঁছানোর। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে যখন একটা বিরাট বড় সভা হচ্ছিল, তো সেই সভায় প্রথম উঠে এসেছিল যে আফ্রিকার মতো এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশে বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে। তারপরে ওই সম্পদগুলোকে আমাদের কুক্ষিগত করতে হবে, করায়ত্ত করতে হবে, এবং যে ওই সম্পদকে করায়ত্ত করতে পারবে সে কিন্তু সারা বিশ্বে সমস্ত শক্তিগুলোর ঊর্ধ্বে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো স্বাভাবিকভাবে একটা বিরাট প্রতিযোগিতা শুরু হলো যে কে আগে পৌঁছতে পারে, এবং শুধু পৌঁছতে তো হবে না, সেই জায়গায় পৌঁছে প্রতিকূলতাকে সরিয়ে, প্রতিকূলতাকে জয় করে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসতে হবে বিপুল সম্পদ। আর এই বিষয়টা জানার পর প্রত্যেকটা ইউরোপীয় দেশ রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়, সেখানে কে আগে পৌঁছবে। এবং সেই প্রতিযোগিতায় কারা কারা ছিল? ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, স্পেন ছিল, বেলজিয়াম ছিল, তারপর জার্মানি ছিল। তো এই বিভিন্ন দেশ, এই শক্তিধর দেশগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে একে একে কিন্তু পৌঁছানোর চেষ্টা করে, এবং আফ্রিকায় পৌঁছে তারা নিজেদের অধিকৃত এলাকা থেকে বিপুল সম্পদ লুটপাট করা শুরু করে। এবং শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, সেখানকার মানব সম্পদকেও তারা ব্যবহার করে নিজেদের স্বার্থে। আর আফ্রিকার মানব সম্পদ কৃষ্ণবর্ণ মানুষ, কালো চামড়ার মানুষ, কিন্তু ওই যে কষ্ট সহিষ্ণু পরিশ্রমী মানুষ, যাদেরকে অনুগত করে, বাধ্য করে, দাসে পরিণত করে নিজেদের আখের গুছিয়ে গেছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী এই উগ্র লোভী শক্তিগুলো। এই আফ্রিকার অভ্যন্তরে যে বিপুল সম্পদ রয়েছে, বলা হয় যে আফ্রিকার মধ্যে যে সম্পদ রয়েছে সেই সম্পদের মধ্যে সারা পৃথিবীতে যত সোনা আছে তার প্রায় 40% সোনা আফ্রিকার মধ্যে রয়েছে। ভেবে দেখো, অবাক করা কাণ্ড। সারা পৃথিবীতে যত সোনা তার 40% সোনা রয়েছে আফ্রিকার মধ্যে। সারা পৃথিবীতে যত প্ল্যাটিনাম আছে তার 90% প্ল্যাটিনাম আফ্রিকাতে রয়েছে। আর পৃথিবীর যত খনিজ, সেই যত খনিজ উৎপাদন হয় তার 30% খনিজ রয়েছে আফ্রিকার মধ্যে। আর আফ্রিকার যে অরণ্য সম্পদ, আফ্রিকার মোট আয়তনের 21.8% হচ্ছে আফ্রিকার অরণ্য। 21.8%। তার মানে আফ্রিকার অনেকটা অংশ ঘন নিবিড় অরণ্যে পরিপূর্ণ।
আর এই ঘন নিবিড় অরণ্যের কারণ হচ্ছে আফ্রিকার মধ্য দিয়ে গিয়েছে নিরক্ষরেখা। আফ্রিকার মধ্য দিয়ে যখন নিরক্ষরেখা গেছে, তার মানে বুঝতে পারছো, তোমরা ভূগোলে দেখেছো, ম্যাপে দেখেছো যে নিরক্ষরেখা যে সমস্ত অঞ্চল দিয়ে গিয়েছে সেই সমস্ত অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত। আর সারা বছর বৃষ্টিপাত হয় মানে সেই অঞ্চলে রয়েছে দীর্ঘদেহী বিশাল বড় বড় বৃক্ষ, কাষ্ঠালো বৃক্ষ, দীর্ঘদেহী কাষ্ঠালো বৃক্ষ, যে বৃক্ষগুলো চিরহরিত। তো চিরহরিত এই অরণ্য অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে যা কিন্তু ঘন হয়, নিবিড় হয়, গাছপালাগুলো এত ঘন, সেই গাছপালার সাথে সাথে লতা গুল্ম এমনভাবে জড়িয়ে থাকে, সেই দুর্গম নিবিড় অরণ্য অঞ্চলে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে পারে না। বহু জায়গা রয়েছে আফ্রিকার যেখানে দিনের বেলাও অন্ধকারাচ্ছন্ন। তো সেই দিনের বেলাতে অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, আফ্রিকাকে বলা হয় অন্ধকার মহাদেশ, আফ্রিকাকে বলা হয় ডার্ক কন্টিনেন্ট। ডার্ক কন্টিনেন্ট এই কথাটা বলেছিলেন সাংবাদিক হেনরি স্ট্যানলি আফ্রিকা সম্পর্কে যে বহুশ্রুত বিশেষণ আমাদের সামনে তুলে ধরেছেন তা হলো ডার্ক কন্টিনেন্ট, মানে আফ্রিকা হলো ডার্ক কন্টিনেন্ট, মানে কালো মহাদেশ। সত্যি তাই, যে আফ্রিকার যে বিপুল অরণ্য অঞ্চল, অরণ্য সম্পদ, সেই অরণ্য অঞ্চলের অভ্যন্তরে দিনের বেলাতে সূর্যের আলো প্রবেশ করে না। যে এই বহুশ্রুত এই যে বিশেষণ ডার্ক কন্টিনেন্ট কথাটিকে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় এইভাবে বাণী রূপ দিয়েছেন, এইভাবে ভাষা রূপ দিয়েছেন যে আফ্রিকা হলো ছায়াবৃতা। কবি বলেছেন হায় ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা, ছায়া দ্বারা ঘেরা, ছায়া দ্বারা ঢাকা, সূর্য প্রবেশ করতে পারে না, মানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, অসূর্য স্পর্শা। এই আফ্রিকাকে বলা হয় ডার্ক কন্টিনেন্ট, অর্থাৎ কালো মহাদেশ, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ছায়াবৃতা কবির কাছে। আফ্রিকা তো মানবী। আফ্রিকা কবির কাছে আফ্রিকার রূপটা হচ্ছে মানবী রূপ। তাই আফ্রিকা ছায়াবৃতা, ছায়া ঘেরা, ছায়া দ্বারা ঢাকা। সারা বছর এই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই যে নিবিড় অরণ্য, সেই নিবিড় অরণ্যের মধ্যে কত যে রহস্য, কত যে রোমাঞ্চ রয়েছে তার ঠিক ঠিকানা নেই। এবং এই রহস্য রোমাঞ্চের মধ্যে একটা বড় অংশ তা হলো আফ্রিকার সেই সমস্ত হিংস্র জীবজন্তু, যে সমস্ত হিংস্র জীবজন্তু আফ্রিকাকে আরও ভয়ঙ্কর করে রেখেছে, আফ্রিকাকে আরও মারাত্মক করে রেখেছে। আফ্রিকাকে রক্ষা করার পেছনে আফ্রিকার ঘন নিবিড় অরণ্য অঞ্চল যেমন, আফ্রিকার হিংস্র জীবজন্তু বা অজানা কত বিপদ ওত পেতে থাকে। তাই ইউরোপ থেকে আগত সেই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির খুব সহজে কিন্তু আফ্রিকায় প্রবেশ করা সম্ভব হয়নি। যখন তাদের লোভী চোখ প্রথমে পড়েছিল, সাথে সাথে যে আফ্রিকায় তারা পৌঁছতে পেরেছিল তা নয়, কারণ আফ্রিকার যে প্রাকৃতিক প্রতিকূলতা, সেই প্রাকৃতিক প্রতিকূলতা কিন্তু আফ্রিকাকে রক্ষা করেছে। সেই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে কি রয়েছে তোমরা জানো যে আফ্রিকা প্রায় চারদিকে সমুদ্র দ্বারা ঘেরা। একদিকে আটলান্টিক মহাসাগর, একদিকে ভারত মহাসাগর এবং তার বিভিন্ন উপসাগরগুলো রয়েছে, আবার প্রায় উত্তরে রয়েছে ভূমধ্যসাগর। তার মানে আফ্রিকার প্রায় চারদিক সমুদ্র দ্বারা ঘেরা। তার মানে এইরকম দুর্গম সমুদ্র পেরিয়ে আফ্রিকায় পৌঁছানো প্রথমে কিন্তু একটা বিরাট বড় প্রতিকূলতা, বাধা, অন্তরায়। আর যদি পৌঁছে যায়ও, সেই নিবিড় যে অরণ্য একবারে প্রহরীর মতো ঘিরে রেখেছে আফ্রিকাকে, যা আফ্রিকার মধ্যে প্রবেশ করার জন্য যথেষ্ট অন্তরায়। কারণ সমুদ্র পরিখার মতো ঘিরে রেখেছে, অরণ্য পাহারাদারের মতো ঘিরে রেখেছে, আর সেই অরণ্যের অভ্যন্তরে রয়েছে হিংস্র জীবজন্তু, যা আফ্রিকাকে সেভ করে রেখেছে।
আফ্রিকাকে নিরাপদ করে রেখেছে। কাদের থেকে? ওই সমস্ত লোভী সাম্রাজ্যবাদী শক্তির থেকে। আর আফ্রিকার বুকে যে অরণ্য সম্পদ, আফ্রিকার বুকে যে মানব সম্পদ, আফ্রিকার বুকে যে সোনা, হিরে, প্ল্যাটিনাম, তারপরে বিপুল খনিজ সম্পদ, তাকেও কিন্তু আগলে রেখেছে আফ্রিকা তার এই ভয়ঙ্কর প্রতিকূলতার দ্বারা। আবার আফ্রিকাতে প্রতিকূলতার একটা বড় কারণ হলো আফ্রিকাতে বড় বড় মরুভূমি রয়েছে। তোমার একটা হচ্ছে কালাহারি মরুভূমি, সাহারা মরুভূমি, আর এই সমস্ত বিরাট মরু অঞ্চল পার করে আফ্রিকায় পৌঁছানোটা কঠিন। তাই মরুভূমি, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত, হিংস্র জীবজন্তু, নিবিড় অরণ্য অঞ্চল, চারদিকে সমুদ্র, দিনের বেলায় প্রচণ্ড গরম, যেহেতু মরুভূমি অঞ্চল রয়েছে, রাতে আবার প্রচণ্ড ঠান্ডা। তার মানে এই রকম প্রাকৃতিক অন্তরায়গুলো আফ্রিকার জন্য নিরাপদ, কারণ আফ্রিকা এইভাবে নিজেকে আগলে রেখেছে, নিরাপদ করে রেখেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতার প্রায় প্রথম স্তবকের দিকে আমরা বুঝতে পারছি যে এখানে এমন একটা ভৌগোলিক তথ্যকে দিয়েছেন, যে ভৌগোলিক তথ্যটা আফ্রিকার প্রথম গড়ে ওঠার দিকে, আফ্রিকার প্রথম গড়ে ওঠার সময়ের একটা ভৌগোলিক তথ্যকে ইঙ্গিত দিয়েছে। আফ্রিকা যেভাবে গড়ে উঠেছে, আফ্রিকা যেভাবে তৈরি হয়েছে, সেই তৈরি হওয়া বা গড়ে ওঠার পেছনে যে ভৌগোলিক তথ্য রয়েছে, সেই ভৌগোলিক তথ্যকে এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আফ্রিকা কবিতার প্রথম স্তবকের দিকে তিনি একেবারে নিজের মতো করে বাণীরূপ দিয়েছেন। মানে বিশ্ব সৃষ্টির ভৌগোলিক সত্যের দিকটাকে ইঙ্গিত করেছেন এমনভাবে, যা আমাদের কাছে একটা নতুনভাবে শিক্ষণীয় দিক। আমরা জানি, যদি আমরা ভৌগোলিক সৃষ্টির দিকে আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে ভৌগোলিক তথ্য রয়েছে, মানে প্রথম সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টির প্রথম দিকের যে ভৌগোলিক তথ্য রয়েছে, সেই ভৌগোলিক তথ্য অনুসারে সারা পৃথিবীময় মাত্র একটা মহাদেশ ছিল। সারা পৃথিবীময় কিন্তু একটাই মহাদেশ ছিল। তার মানে পুরো স্থলভাগটাই ছিল একটা, আর বাকি ছিল জলভাগ। আজকের যে মহাদেশগুলো গঠিত হয়েছে, সেই মহাদেশগুলো কিন্তু একটা সময় একসাথে ছিল, আর সেই মহাদেশগুলো একটা বিশেষ কারণে একটার থেকে আরেকটা আলাদা হয়ে যায়। এবং এই যে একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাওয়া, এই যে তত্ত্ব, এই তত্ত্বকে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব, যাকে বলা হয় টেকটনিক প্লেট তত্ত্ব। অর্থাৎ সারা পৃথিবীময় একটাই মহাদেশীয় পাত ছিল, সেই মহাদেশীয় পাতগুলোর একটাই, কিন্তু একটার সঙ্গে একটা ধাক্কা লেগে, একটার সঙ্গে একটা নড়াচড়াতে, প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূলতায় একটার থেকে আরেকটা সরে যায়। আলফ্রেড ওয়েগনার 1915 খ্রিস্টাব্দে তিনি বলেন যে বহুকাল আগে সবগুলো মহাদেশ কিন্তু একত্রে একটাই মহাদেশ ছিল, যা কালের আবর্তয়ে একটার থেকে আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা টেকটনিক প্লেট সমূহের নড়াচড়ায় আলাদা হয়ে যায় ধীরে 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 ধীরে। এবং সেটা 1-2 বছরে কখনোই নয়, সেখানে শতাব্দীর পর শতাব্দী, কোটি কোটি বছর ধরে এইভাবে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে সরে যায়। এবং সেটা কে তথ্য দিচ্ছিলেন? না, আলফ্রেড ওয়েগনার 1915 খ্রিস্টাব্দে। এবং তিনি বিভিন্ন প্রমাণের সাহায্যে কিন্তু উপস্থাপন করছেন যে মহাদেশগুলো একটাই মহাদেশ ছিল, এবং মহাদেশগুলোর যে তটরেখা, সেই তটরেখার যে নানা রকম সাদৃশ্য রয়েছে, প্রায় প্রত্যেকটা মহাদেশের তটরেখা দেখা যাচ্ছে কিছু সাদৃশ্য বা মিল রয়েছে। তো ওই মিল দেখে আরও বিভিন্ন প্রমাণের সাহায্যে এই সিদ্ধান্তে তিনি পৌঁছেছিলেন যে সমস্ত মহাদেশগুলো একটাই মহাদেশ ছিল, সেই মহাদেশগুলো একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেছে।
এই আলাদা হয়ে যাওয়ার যে তত্ত্ব, যে টেকটনিক প্লেট সমূহের অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব, সেই তত্ত্বের কারণে আমরা বুঝতে পারছি, সেই তত্ত্ব থেকে আমরা বুঝতে পারছি যে আফ্রিকার প্লেটগুলো কিন্তু ওই মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গেছে। তো এই যে ভৌগোলিক সৃষ্টির সত্যটাকে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যিক ভাষাভঙ্গিতে আফ্রিকা কবিতার প্রথম দিকে এইভাবে উপস্থাপন করেছিল। তাহলে আমরা আলোচনা করলাম যে আফ্রিকা কবিতা কোন সময়ে রচনা, আমরা আলোচনা করলাম আফ্রিকা কবিতা ঠিক কোন পরিপ্রেক্ষিতে বা কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছে, আমরা আলোচনা করলাম যে আফ্রিকা এই কবিতার রচনার পেছনে কবির কোন ভাবনা বা উদ্দেশ্য কাজ করছে, এখানে যে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়টা আমাদের কাছে কতখানি শিক্ষণীয়, কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করলাম, সেই কবিতার থেকে মানে এই কবিতা থেকে নেওয়া শিক্ষাটাকে আমরা আমাদের জীবনে কোথায় কিভাবে প্রয়োগ করব, মোটামুটি তার একটা সামগ্রিক আলোচনা আমরা করলাম। এই কবিতাটা নিয়ে লাইন ধরে ব্যাখ্যা করার আগে অবশ্যই তোমাদের এই কবিতার সময়কাল, এই কবিতার রচনার, এই কবিতার প্রেক্ষাপট এটা খুব ভালোভাবেই মনে রাখতে হবে। আর তাহলেই এই কবিতার যে লাইন, সেই লাইনগুলো থেকে যে ব্যাখ্যা পরবর্তীতে আমরা করব, সেই ব্যাখ্যা কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আফ্রিকা কবিতার লাইন ধরে ব্যাখ্যা করার আগে তোমরা এটা খুব ভালো করে শোনো, আবার বোঝো, তারপরে আফ্রিকা কবিতার লাইনগুলো ধরে সবিস্তারে আলোচনা করব। এই প্রসঙ্গে আফ্রিকা কবিতার যে বিষয়, সেই বিষয়টাকে একটু সংক্ষেপে আলোচনা করে রাখছি আর একবার। সৃষ্টির প্রথমে একেবারে সূচনা মুহূর্তে, এই কবিতাতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই সৃষ্টির একটা সূচনার মুহূর্তকে তুলে ধরা হয়েছে। সেই সৃষ্টির সূচনা মুহূর্তে প্রকৃতির যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপ আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে গিয়েছিল। বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে আফ্রিকার আত্মপ্রকাশকে পরিপূর্ণ করতে সম্ভব করে তুলেছিল। তারপরে আফ্রিকাকে ভয়ঙ্কর আদিম অরণ্যে ঢেকে একটা নতুন মহাদেশ রূপে গড়ে তুলেছিল। সেই মহাদেশ যে আফ্রিকার বুকে ছিল ভয়ঙ্করতা, সেই আফ্রিকার বুকে ছিল রহস্যময়তা, সেই ভয়ঙ্কর আর রহস্যময়তাই ছিল আফ্রিকার মূল বিশেষত্ব। আফ্রিকা নিজেকে রক্ষা করেছে ভয়ঙ্করতা দিয়ে, আফ্রিকা নিজেকে রক্ষা করেছে রহস্যময়তা দিয়ে। আর বহুদিন যাবৎ, বহুকাল যাবৎ বাকি সভ্য দুনিয়ার থেকে, সভ্য পৃথিবীর থেকে আফ্রিকা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। আফ্রিকা বাকি পৃথিবীর কাছে পুরোপুরি দুর্বোধ্য ছিল এবং এই আফ্রিকার যে অভ্যন্তরে বিপুল সম্পদ রয়েছে সেটা কিন্তু সভ্য সমাজ তখনও পর্যন্ত দেখেনি। তাই সভ্য সমাজের একটা উপেক্ষার দৃষ্টি ছিল আফ্রিকার প্রতি, একটা অবহেলা, একটা উপেক্ষা দৃষ্টি নিয়ে সভ্য সমাজ আফ্রিকাকে দেখত। আর আফ্রিকা এক অর্থে সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন, রহস্যময় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। সেই অন্ধকারাচ্ছন্ন মহাদেশের মধ্যে তার যে সহজ সরল জীবনধারা, তার যে কৃষ্টি, তার যে সংস্কৃতি, সেটা কিন্তু ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির কাছে গুরুত্ব পায়নি। পরবর্তীতে আফ্রিকার বুকে আগত এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকাকে করায়ত্ত করেছে, আফ্রিকাকে পদানত করেছে, আফ্রিকাকে বন্দি করেছে। আফ্রিকা থেকে কৃতদাস হিসেবে আফ্রিকার মানুষদেরকে নিয়ে গিয়ে নিজেদের কাজে ব্যবহার করেছে। মানে আফ্রিকা হচ্ছে, আমরা বলতে পারি যে আফ্রিকা ইউরোপীয় শক্তির দাস বা কৃতদাস যোগানের একটা সহজ লভ্য মহাদেশ হয়ে উঠেছে। আফ্রিকার যে গহন অরণ্য, সেই গহন অরণ্য, অন্ধকারে ঢাকা গহন বা একেবারে নিবিড় অরণ্য থেকে মানবিকভাবে বেশি অন্ধ
মানবিকভাবে বেশি অন্ধ, মানে একবারে গর্বে অন্ধ। ওই যে অর্থের অন্ধ, অর্থের গর্ব, তারপরে ক্ষমতার গর্ব, তারপরে তথাকথিত শিক্ষিত সমাজের সেই শিক্ষার গর্ব, সেই সমস্ত গর্বের বা অহংকারে আফ্রিকার বুকে তারা এসেছে এতটা ঔদ্ধত্য নিয়ে, এতটা অহংকার নিয়ে, এবং ক্রমশ সভ্য দুনিয়ার কাছে আফ্রিকা রীতিমতো উন্মোচিত করে দিয়েছে নিজেকে। মানে আফ্রিকা এতদিন ধরে আড়ালে ছিল, আর সভ্য সমাজ এতদিন ধরে উপেক্ষার আড়ালে তাকে রেখেছিল। কিন্তু যখন থেকে আফ্রিকার বুকে এই ইউরোপীয় সভ্য সমাজ এলো, প্রথমে যে ইউরোপীয় দেশ এসেছে তাদের হাত ধরে অন্যান্য দেশগুলো কিন্তু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং তারপরে শুরু হয়েছে প্রতিযোগিতা। ওই একটা দেশের পেছনে পেছনে অন্যান্য দেশগুলো কিন্তু এসেছে, আফ্রিকার বুকে উপনিবেশ গড়েছে। আফ্রিকা হয়ে উঠেছে উন্নত ইউরোপীয় দেশগুলোর একেবারে বিচরণভূমি বা চারণভূমি। তাদের বর্বর লোভ, তাদের নৃশংসতাকে, তাদের অমানবিকতাকে, তাদের নির্লজ্জ এই অত্যাচারের রূপটাকে নগ্ন করেছে, মানে উন্মোচিত করেছে। লুণ্ঠন, শোষণ, অত্যাচারের মধ্য দিয়ে আফ্রিকার মাটি ভিজে গেছে, রক্তে ভিজে গেছে, অশ্রুতে ভিজে গেছে, ক্ষতবিক্ষত হয়েছে আফ্রিকা, রক্তাক্ত হয়েছে আফ্রিকার মানবী রূপ, মানে আফ্রিকা নিজেও ক্ষতবিক্ষত হয়েছে। সভ্য পৃথিবীর প্রশান্ত জীবনের বিপরীতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটা প্রশান্ত রূপ বর্তমান ছিল। সেখানে শিক্ষা দীক্ষার, সেখানে সংস্কৃতি চর্চার, সেখানে পূজা পার্বণের আয়োজন করা হয়েছিল, সেখানে শান্তিপ্রিয় জীবনযাপন চলছিল, শিশুরা কিন্তু মায়ের কোলে খেলছিল নিশ্চিন্তে। অথচ আফ্রিকায় আগত সেই ইউরোপীয় শক্তি আফ্রিকাকে কীভাবে কদর্য করে তুলছে, আফ্রিকাকে কীভাবে কলঙ্কিত করে তুলছে, আফ্রিকার বুকে আঘাত করে, শোষণ করে আফ্রিকাকে তছনছ করে দিচ্ছে, এটা আমাদের ভাবতেই কষ্ট লাগে। তাহলে সভ্য পৃথিবীর প্রশান্ত জীবনের বিপরীতে এই যে রক্তাক্ততা আসলে কিন্তু সভ্যতার অসৌন্দর্যকে স্পষ্ট করছে। আর এখান থেকেই কবি মুক্তির পথ খুঁজেছেন। তার মনে হয়েছে পশুত্বের দিন অবসানে, পশুত্বের এই অত্যাচারের, এই কদর্যতার দিন অবসানের ঘোষণার জন্য এই সময়ে অপমানিত আফ্রিকার কাছে যুগান্তের কবির ক্ষমা চাওয়া উচিত। যুগান্তের কবির ক্ষমা চাওয়া উচিত। আফ্রিকার সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত। শুভবোধের এই যে প্রজ্বলনে সমস্ত পাপ দূর হয়ে যাবে, মানবতার প্রতিষ্ঠা ঘটবে। আপাতত তোমরা এই কবিতার একটা সামগ্রিক আলোচনাটাকে বুঝে রেখো, মানে আমি সামগ্রিক একটা আলোচনার মাধ্যমে ধারণা দিলাম, সেটাকে বুঝে রাখার পরে এখন এই কবিতার লাইন ধরে ব্যাখ্যা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে এই পর্যন্ত তোমরা ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, তারপরে এগোবো আফ্রিকা কবিতার বাকি অংশ নিয়ে। ওকে, টাটা বাই।